আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার, ভাবিরা আপনাদের। আন্তরিকভাবে দুঃখিত আমার বয়সটার জন্য। আজকে আমি একটু সিক। আজকে মানে কি, গতকালকে থেকে আমি সিক। কারণ আমার ইদানিং রোদ স্যুট করে না, ঠান্ডা স্যুট করে না, মানে গরমে অ্যালার্জি, সর্দিতে অ্যালার্জি। আগে তো আমি দোষ দিতাম আমার হাজব্যান্ডকে, বলতাম তুমি আমার অ্যালার্জি, তোমাকে বিয়ে করার পর থেকে আমার এই অ্যালার্জি হয়েছে। এখন তো বেচারা পৃথিবীতে নাই, এখন তো তার দোষও দিতে পারি না। এখন কার দোষ দিব? আমার কিসমতেরই দোষ দিই, আমার কপালের দোষ দিই। তো ওই যে একটা গান আছে না, বলে আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আগুন আরও জালো, ঢালো আরও ব্যথা ডালো। আমি তো পুরে পুরে আঙ্গার হয়েছি। তো আমি তো পুরে পুরে আঙ্গার হয়েই গেছি। এখন আর পোড়ার কি বাকি আছে? বাকি জীবন যতটুক বরদস্ত করতে পারি, আল্লাহ যেন আমাকে ওই সব ক্ষমতা দান করে, যেন আমি বরদস্ত করে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি। তো আজকের বিষয় হলো, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠছি, কাজে বের হবো, কাজে যাব, যে শরীরটা খুবই খারাপ লাগতেছে, গলা বসে গেছে, একটু জ্বর আছে, আর কান নাক গলা সব একদম বন্ধ হয়ে আছে। এখন কালকে তো হ্যাচ্চি হ্যাচ্চি পারতে পারতে জীবনটা শেষ, যেহেতু আমি মেডিসিন নিছি নেওয়াতে ওইটা অফ হয়ে আছে। আর যখন সর্দিটা আপনি অফ করে দেবেন তখন কিন্তু আপনার এই যে মাথাটা তার জ্যাম হয়ে থাকে, বাড়ি হয়ে থাকে। তো আমার ওইটা আর কি হচ্ছে, সিক ফিল করতেছি। তো যাই হোক, কথা এটা না, কথা হইলো শুয়ে 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 ফেসবুকে স্ক্রল করতেছি। কত কিছুই তো চোখে আসে, সব কিছু নিয়ে তার কথা বলা সম্ভব হয় না। তো কিছু কিছু জিনিস আছে যে টাচ করে, এখানে যখন টাচ করে ওই বিষয়গুলো নিয়ে একটু কথা না বললে ভালোও লাগে না। তো স্ক্রল করতে যেয়ে দেখলাম সাবেক প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু প্রকল্প তিনি করছিল। সেই প্রকল্পগুলো যে ওখানে মাটি খনন করে সেই মাটিগুলো টিনের চাল পর্যন্ত একদম উঠাই দিছে, তাদের ওই প্রকল্পগুলো ডিস্ট্রয় করে ফেলতেছে। তো এখন আমার কথাটা সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে না, যে আপনারা হয়তো অনেকে ভাববেন আমি ওই দলটাকে সাপোর্ট করি। আমি কোনো দলটাকে সাপোর্ট করি না, আমি আমার দেশটাকে সাপোর্ট করি। কারণ দল তো একজন ব্যক্তি, আর দেশ হইল সবার। দল হলো যে কোনো একটা ব্যক্তি রিপ্রেজেন্ট করে, আর দেশটাকে রিপ্রেজেন্ট করে আমরা, আমাদের যেই জনগোষ্ঠী, আমরা যেই দেশের নাগরিক, তাই না? তো একটা একটা ব্যক্তির চেয়ে একটা দেশের শক্তি, পাওয়ার, ভালোবাসা অনেক বেশি। তো তো এর জন্য আমার কথাটা বলা, যে উনি যেই প্রকল্পগুলো করছে এই সাধারণ সুবিধাবঞ্চিত মানুষের জন্য, দেখেন উনি তো চলেই গেছে, উনি তো এগুলো বেনিটি ব্যাগে করে নিয়ে যায় নাই। আর এটাও বলে নেই আমি যেহেতু বানাইছি, আমি যাওয়ার আগে এগুলো সব ডিস্ট্রয় করে রেখে যাব। আমি যেহেতু দেশে থাকতে পারবো না, তা আমার এই সুবিধাগুলো সাধারণ মানুষ নিবে কেন? উনি কিন্তু এই কাজটা করে নেই। উনি কিন্তু এখানে সব রেখে এক কাপড়ে চলে গেছে। যেটা আপনাদের স্লোগান ছিল, পালানেরও সময় পাবেন, এক কাপড়ে চলে যাবে। শেষ পর্যন্ত ওনার কিসমতে এইটাই হয়েছে। ওনাকে নিয়ে আমার এরকম কোনো কথা বলার নাই। উনি যদি দোষী হয়, উনি যদি যেই অপরাধগুলো আপনারা বলতেছেন এগুলো যদি সত্যি সত্যি যদি এই অপরাধগুলো উনি করে থাকে, আইন যদি এটা বলে, কি আইন যদি আইনের ধারা যেই শাস্তি আছে, সেই শাস্তির বিধান রেখে এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ওনাকে একবার কেন হাজারবার আপনারা শাস্তি দিতে পারেন। এটা নিয়ে কোনো আমাদের কোনো মাথা ব্যথা নেই, যদি এটা সঠিক বিচার হয়। তো তাহলে তাকে শাস্তি দিতে পারেন। কিন্তু এর বাইরে যে উনি যেই কাজগুলো করছে, যে প্রজেক্টগুলো করছে, এই প্রজেক্টগুলো কিন্তু এগুলো আমাদের দেশের সম্পদ। এগুলো আমাদের দেশের মানুষের সুবিধা অসুবিধা, ধনী গরিব, আপনি আমি সব শ্রেণীর মানুষ কিন্তু এই জিনিসগুলো উপভোগ করছি। কারো না কারো কোনো না কোনো কাজে এগুলো কিন্তু লাগছে, উপকারে আসছে। তারপরে আর একটা দেখলাম যে পদ্মা ব্রিজের নিচে থেকে
মাটি খনন করতেছে। মাটি খনন এমনভাবে করতেছে যে এখন টেকনিক্যাল সমস্যা ওখানে অনেক হবে। এটা বড় বড় বিশেষজ্ঞরা, ইঞ্জিনিয়াররা বলতে পারবে এখানে কী সমস্যা হইতে পারে এইভাবে মাটি খননের কারণে। হয় পিলারগুলো ডেবে যাবে, হয়তো ফেটে যাবে, হয়তো অনেকগুলো সমস্যা হবে। পদ্মা সেতুর পদ্মার ওই জায়গাটা তো একদম সেন্সিটিভ। ওটাতে একটা ওইখানে যে ব্রিজ হয়েছে এটা তো আমাদের আল্লাহর নিয়ামত। এটা আল্লাহ আমাদেরকে রহমত করছেন। ওইখানে ব্রিজ হওয়ার মতো একটা নদী না কিন্তু পদ্মা। পদ্মা অনেক একটা ভয়ঙ্কর একটা নদী কিন্তু, হ্যাঁ, ওটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা নদী। কারণ আমি পদ্মার ভাঙন দেখছি, আমি পদ্মার অনেক কিছু দেখছি। আর আমি জানি পদ্মার কি, যেহেতু আমার পদ্মার পাড়ের আমার নানা বাড়ি, আমার দাদা বাড়ি। আমার জন্ম ঢাকায় হলো, বাট আমার নানা বাড়ি, দাদা বাড়ি, আমার 14 গোষ্ঠী পদ্মার ওই পারে। তো আর বিশেষ করে পদ্মার ব্রিজ কি পদ্মার কিছু হইলে সবচেয়ে কষ্ট আমি পাবো, কারণ পদ্মার ওই পারে আমার সিংহভাগ আমার আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, আমার পরিবার থাকে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে আমার বাবার কবর, আমার মায়ের কবর, আমার দাদা, আমার দাদি, আমার নানা নানি, আমার 14 গোষ্ঠী ওখানে ঘুমায় আছে ওই মাটিতে। তো ওই জায়গাটা আমার জন্য অনেক সেন্সিটিভ আর অনেক মূল্যবান, অনেক ইম্পর্টেন্স। তো এই যে প্রকল্পগুলো আপনারা এইভাবে যদি নষ্ট না করে, এইভাবে যদি না ভেঙে, এগুলোকে আরও সংস্কার করে, আরও সুন্দর করে, আরও যদি এগুলাকে ফুটিয়ে তুলতে পারতেন, তাহলে এতে আপনাদেরই সুনাম হতো। দেখেন, এই যে কিছু হইলে সব কিছু এই সাধারণ মানুষই কিন্তু ভিকটিম হয়। এই যে কতদিন আগে, ঈদের আগের দিন দেখলাম একটা বস্তি একদম পুরা ডিস্ট্রয় করে দিলেন। কতগুলো মা বোন কান্নাকাটি করতেছিল। এটা দেখে খুবই খারাপ লাগছে, যেহেতু আমি ইমোশনাল মানুষ আর আমি দেশকে অনেক ভালোবাসি। তো কান্দাকাটি করতেছিল। এখন দেখেন যারা বস্তিতে থাকে তাদের কি অপরাধ? তাদের তো অপরাধ না। কে না চায় 7 তলায়, 5 তলায়, 3 তলায়, 2 তলায় থাকতে? সবারই তো স্বপ্ন আছে উন্নত জীবনযাপন করার। তারা বস্তিতে থাকে, এটা এটা না যে এটা তাদের অপরাধ। তারা কিসমতে এটা নিয়ে আসছে, এতে তারা সন্তুষ্ট। তারা কিন্তু অনেক বিলাসিতা চায় না আপনাদের কাছে, কিন্তু আপনারা তাদের কাছে অনেক কিছু চান। আজকে আপনারা ক্ষমতায় আসেন, যেটাতেই আসেন তাদের সাপোর্টে কিন্তু আসেন। আমাদের মতো মানুষ কিন্তু আপনাদেরকে ভোট দেয় না, যেটা সত্যি কথা। কয়টা শিক্ষিত মানুষ আপনাদেরকে ভোট দিতে যায়? জরিপ করে দেখেন। ভোট কিন্তু এই সাধারণ মানুষগুলো দেয়, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, এরাই ভোট দেয়। আবার এদের উপরে সবচেয়ে বেশি অত্যাচার হয়। হয়তো আপনাদের কোনো নেতা নেত্রী, যেমন ধরেন মিটিং মিছিল যত কিছু আছে, এদেরকেই কিন্তু আপনারা কাজে লাগান, ইউজ করেন। হ্যাঁ, হয়তো আপনাদের নেতা নেত্রীরা পিছন থেকে নেতৃত্ব দেয়, কিন্তু সামনের সারিতে এরাই থাকে। আবার যখন আপনাদের সভা সেমিনার হয়, তখন কিন্তু আপনাদের ওই নেতা নেত্রীরা যে সামনের চেয়ারে বসে, এরা কিন্তু সবসময় পিছনেই থাকে। তো আপনাদের প্রয়োজন এদেরকে সামনে নিয়ে আসেন, আবার আপনাদের প্রয়োজন শেষ তাদেরকে পিছনে ফেলে দেন। এই যে বৈষম্য, এটা একটা দেশে থাকা কি সব উচিত বলেন? এই বৈষম্যর জন্য আপনারা এত কিছু করলেন, আর এখন এই বৈষম্য করেই তাদেরকে উৎখাত করতেছেন। তো এটা তো ঠিক না। বলেন, এটা কি ঠিক? এই গরিব মানুষগুলোর কান্দাকাটি, আহাজারি, তাদের বলেন, এই টিনের ঘরটার মধ্যে তাদের এমন এমন কি আছে যে এটা আপনাদের এই প্রকল্পগুলো আপনাদের নষ্ট করতে হবে? এগুলো নষ্ট না করে সংস্কার করেন, কারণ এগুলো দেশের সম্পদ। এগুলো ভাই আমার বাবারও সম্পদ না, হাসিনার বাবারও সম্পদ না, আর যাদেরকে থাকতে দিয়েছেন তাদের বাবারও সম্পদ না। এগুলো সব দেশের সম্পদ, দেশেই থাকবে। এটা যদি আপনারা পরিচর্যা করেন, এগুলো যদি মেনটেনেন্স করেন। আমি যে বাসাটা থাকি এটা কিন্তু একটা গভর্নমেন্ট বাসা। এই বাসাটা বয়স আমার মনে হয় 80 বছর হয়ে গেছে, কিন্তু এগুলা সরকার থেকে প্রতি কয়েক বছর পর পর সংস্কার করে, এগুলা রিপেয়ার করে, যেন এগুলো প্রকল্পগুলো নষ্ট হয়ে গেলে আবার তাদের নতুন করে এগুলো তৈরি করতে হবে। তো এইরকম মানসিকতা নিয়ে দেশের সেবায় নিজেকে জড়িত রাখবেন। আশা করি আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে করে কথা বলার জন্য না, কিন্তু বিষয়গুলো যখন খারাপ লাগে একটু না বললেও ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেশপ্রেমী হন, দেশকে ভালোবাসেন, শুধু ক্ষমতাকে ভালোবাসেন না। ক্ষমতা ক্ষণিকের,